আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সের প্রথম ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অধ্যায় 1 এর এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এই অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। মূলত এই চ্যাপ্টার 1 এর কি আমরা পড়ব, কিভাবে আমাদের পড়তে হবে এবং এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটার ক্ষেত্রে কিছু বেসিক আরেকটু আলোচনা করে দেওয়ার মাধ্যমে আপনাদের এই ক্লাসটা আমরা করাবো। তো চলেন আমরা প্রথমত শুরু করি হচ্ছে চ্যাপ্টার 1 এর বেসিক কোন ইনফরমেশনগুলো আপনাদের প্রথমত জানতে হবে। তো প্রথমত যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। মূলত f of x is equal to 0 আকারের সমীকরণকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয়। তো এই এক চলক বিশিষ্ট সমীকরণটা দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে বীজগণিতীয় বা তুরীয় আকারে হতে পারে। যখন দেখেন আমাদের সমীকরণটাকে যদি আমরা এরকম আকারে লিখতে পারি যে f of x is equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2, মানে নিচে এর ক্ষেত্রে মানগুলো আমাদের ক্রমান্বয়ে বাড়তেছে বলতে একটা একটা করে লিখেছি x0 1 2 এবং উপরে n এর মানগুলো এক এক করে কমতেছে। তো এই যে প্রসেসটা প্লাস ডট 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 প্লাস an এই পর্যন্ত এই আকারে যদি কোনো সমীকরণ হয় তখন এই সমীকরণটাকে যদি আমরা f of x is equal to যদি 0 হয়, মানে f of x is equal to যদি 0 হয়, মানে এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটার ফলাফল যদি is equal to 0 হয় তাহলে এটাকে আমরা বীজগণিতীয় সমীকরণ বলবো। কি বলবো? বীজগণিতীয় সমীকরণ। বীজগণিতীয় সমীকরণ। এবং যদি এই f of x ফাংশনটার ক্ষেত্রে লগারিদম বা সূচক আকৃতি বা ত্রিকোণমিতিক কোনো একটা পার্ট দিয়ে সমীকরণটা আসে এবং ওই সমীকরণটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন সেটাকে বলতে পারবো হচ্ছে আমরা তুরীয় সমীকরণ। যেরকম আমরা যদি বলি যে e টু দি পাওয়ার x প্লাস 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই যে পার্টটুকু এটা হচ্ছে আমাদের f of x, এই যে এইটুকু হচ্ছে আমাদের f of x এবং এটার মধ্যে আমাদের সূচকীয় পার্ট আছে, সূচক আছে, তো এটা একটা সূচকীয় সমীকরণ। তো এই সমীকরণটা যদি আমাদের ফলাফলটা 0 হয় তখন এটা হবে হচ্ছে তুরীয় সমীকরণ। অথবা এটাকে যদি আমরা লগারিদম আকারে লিখি তখন হয়তো আমরা লিখতে পারবো হচ্ছে 3x প্লাস আমাদের log 10x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তখন এটার ফলাফল যদি 0 হয় তখন এটা হচ্ছে আমাদের একটা তুরীয় সমীকরণ, কারণ এখানে আমাদের লগারিদম আছে, এখানে আমাদের সূচক ছিল। বা এটাকে যদি আমরা বলি ত্রিকোণমিতিক পার্টে, যেরকম x মাইনাস 3 cos x ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে ত্রিকোণমিতিক পার্ট আছে তো এটা হচ্ছে আমাদের তুরীয় সমীকরণ। তো মোট কথা হচ্ছে এইখানে আমাদের বীজগণিতীয় অথবা তুরীয় সমীকরণ যে কোনো আকারের এক চলক বিশিষ্ট সমীকরণ থাকবে। যেরকম এটার প্রত্যেকটার মধ্যে একটা চলকই আছে, সেটা হচ্ছে আমাদের x। এটা দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা চলকই বিদ্যমান আছে, সেটা হচ্ছে x। তার মানে এক চলক বিশিষ্ট আমাদের সমীকরণগুলো হবে। তো এগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে বীজগণিতীয় আর একটা হচ্ছে তুরীয় সমীকরণ। এই বীজগণিতীয় বা তুরীয় সমীকরণের এই যে x গুলো আছে, এই x এর মানটা বের করাটাই হচ্ছে মূলত এই অধ্যায়ের আমাদের কাজ। তো x এর মানটা বের করাটাকেই বলা হয় হচ্ছে মূল নির্ণয়। মূল নির্ণয়, এই x এর মানটা বের করাটাকেই বলা হয় হচ্ছে মূল নির্ণয়। তো এই x এর মানটা বের করা বা মূল নির্ণয় করার জন্য আমরা বেশ কিছু পদ্ধতি আমাদের শিখতে হবে। তো ওই বেশ কিছু সকল পদ্ধতিকে একসাথে বলা হয় হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। দেখেন আমি যদি দেখিয়ে দিই যে এই সব পদ্ধতি মানে x এর মূল নির্ণয় করার যে পদ্ধতি সেটাকে একত্রে বলা হয় হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি বা ইটারেশন মেথড। একই প্রক্রিয়ায় বারবার অনুসরণ করে ক্রমান্বয়ে অধিক সঠিক আকারের মূল নির্ণয়ের পদ্ধতিকে পুনরাবৃত্তি পদ্ধতি বলে।
তো এই পুনরাবৃত্তি পদ্ধতিতে প্রথমত সাধারণ কোনো পদ্ধতিতে মূল একটি আদি সমাধান নির্ণয় করা হয়। মানে হচ্ছে আমরা যে সমীকরণটা পরীক্ষার মধ্যে বলে দেয়া থাকবে ওই সমীকরণটা ক্যালকুলেটরে বসিয়ে আমরা প্রথমে একটা ফলাফল বের করে ফেলবো। তারপর ওই ফলাফলটার সাপেক্ষেই মূলত আমরা ক্যালকুলেশনগুলো বারবার করতে থাকবো। এটা যখন আমরা এক্সাম্পল সলভ করব তখন বিষয়টা আপনারা আরো প্রপারলি বুঝতে পারবেন। তো ওই সমাধান করার ক্ষেত্রে প্রথম যে মানটা আমরা পাবো সেটাকে ধরবো হচ্ছে এক্স নট, এটাকে বলা হয় হচ্ছে আদি আসন্ন মান, এবং এই এক্স নট ব্যবহার করে পরবর্তী আসন্ন মান x1 x2 এরকম ভাবে আমরা xn পর্যন্ত ধারাবাহিকভাবে মানগুলা বের করতে থাকবো। তো এই পদ্ধতিতে প্রত্যেক ধাপে মানসমূহ ক্রমান্বয়ে সঠিক মূলের দিকে অগ্রসর হয় বলে একে অভিসারী পদ্ধতিও বলা হয়ে থাকে। মানে আমরা তো প্রথমত একটা আনসার বের করে ওই আসন্ন মানটার জন্য আমরা ক্রমান্বয়ে কিছু ক্যালকুলেশন করব, সেই পদ্ধতিটা আমরা দেখাবো। তো ওই পদ্ধতিটাই মূলত হচ্ছে অভিসারী পদ্ধতি। তো এই অভিসারী পদ্ধতিটা বা এই ইটারেশন পদ্ধতিটা এই অধ্যায়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন 4টা পদ্ধতি হিসেবে আমরা শিখব। ওই পদ্ধতিগুলো হচ্ছে, দেখেন আমি বইয়ের মধ্যে থেকে দেখাই, বাইসেকশন পদ্ধতি, ফলস পজিশন পদ্ধতি, নিউটন র্যাপসন পদ্ধতি, অথবা ফিক্সড পয়েন্ট বা ইটারেশন মেথড। তো এখানে আমাদের মেথডগুলোর কথা বলে দেওয়া আছে যে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, নিউটন র্যাপসন মেথড এবং ইটারেশন মেথড, অথবা এটাকে বলা হয় হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। তো এই মেথডগুলো ব্যবহার করেই আমাদের এই আসন্ন মূল বা এক্স এর মানগুলো আমাদের বের করতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে। তো এই অধ্যায়ের এক্সাম্পলগুলো সলভ করার জন্য আমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা বাধ্যতামূলক আমাদের শিখতে হবে। কারণ এই বইয়ের নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা কমপ্লিট করার জন্য বা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রত্যেকেরই বাধ্যতামূলক একটা ক্যালকুলেটরের প্রয়োজন হবে। কারণ এই বইয়ের প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে, কারণ প্রচুর ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো আজকের ক্লাসে আমরা ক্যালকুলেটরের কিছু বেসিক ব্যবহার শিখব এবং ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমীকরণের মানগুলা ক্যালকুলেটরে বসাইতে হয় এবং ওই ক্যালকুলেটরে বসানোর পর সমীকরণের ফলাফলটা প্রথমেই কিভাবে বের করে ফেলতে হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো সেই ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেটরটা ব্যবহার করব সেটা হচ্ছে FX 991 ES প্লাস বা ESও আপনারা কিনতে পারেন, বা এই টাইপের যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটরই আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই ES ক্যালকুলেটরগুলাই ব্যবহার করাটা ভালো। তো এই ক্যালকুলেটরগুলো আপনারা বাজারে এভারেজ 1500 থেকে 2000 এর ভিতরে ভালো কোয়ালিটির গুলা পেয়ে যাবেন, বা এর থেকে বেশিও হইতে পারে, বা যে যদি বেশি ভালো কোয়ালিটি কিনতে চান বা এর থেকে কমও আপনারা পাবেন, হয়তো বা 700 বা 800 টাকা দিয়েও আপনারা ক্যালকুলেটরটা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদের ক্যালকুলেটরটা লাগবে এই অধ্যায়ের এক্সাম্পলগুলো সলভ করার জন্য। তো আমরা আজকে আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমীকরণগুলা লিখতে হয় বা সমীকরণগুলা ক্যালকুলেটরে উঠাইতে হয় এবং কিছু বেসিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আমাদের এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা কমপ্লিট করার জন্য ক্যালকুলেটরের প্রত্যেকটা ক্যালকুলেশন মাস্ট বি রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। এখন রেডিয়ান মোডটা কি দেখেন, আমাদের ক্যালকুলেটরে এই যে উপরে আমাদের ডি লেখা আছে, মানে এটা হচ্ছে ডেসিমেলে আছে, মানে আমাদের নর্মাল ক্যালকুলেটরে আমাদের নর্মাল পজিশনে আছে। এটাকে আমাদের রেডিয়ান মোডে নিতে হবে। রেডিয়ান মোডে নেওয়ার পর আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে, প্রত্যেকটা ক্যালকুলেশন মাস্ট বি রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। তো আমি দেখেন প্রথম কাজটুকু হচ্ছে আমি এখানে লিখে দিতেছি যে RED, প্রথম কাজটা হচ্ছে রেডিয়ান মোডে নিতে হবে, বাধ্যতামূলক এই রেডিয়ান মোডে নিতেই হবে, অন্যথায় আমাদের ক্যালকুলেটরে যে সঠিক ফলাফল সেটা আসবে না। তো রেডিয়ান মোডে কিভাবে নিতে হয় দেখেন, আমাদের এই ক্যালকুলেটরে যেগুলা ES ক্যালকুলেটরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা শিফটে চাপবো। শিফটে চেপে এই যে দেখেন মোড লেখা আছে, এই মোডের মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন বেশ কিছু আমাদের অপশন আসছে। এখানে 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে RAD মানে রেডিয়ান। আমরা এই তারপরে ক্যালকুলেটরের 4-এ যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এটা আমাদের রেডিয়ান মোডে চলে আসছে, এখানে আর আমাদের আসছে, তার মানে এখন ক্যালকুলেটরটা আমাদের রেডিয়ান মোডে আছে। তো এই প্রথম কাজটা হচ্ছে আমাদের রেডিয়ান মোডে নিতে হবে। তারপরে দেখেন এটা RAD, তো রেডিয়ান মোডে আমাদের প্রথমত নিতে হবে। তার পরবর্তীতে আমাদের যদি প্রশ্নের মধ্যে কোনো সমীকরণ দেয়া থাকে, ধরে নিলাম আমরা একটা সমীকরণ যে x - cos x = 0, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ।
তো এই সমীকরণটা আপনারা ক্যালকুলেটরে কিভাবে উঠাবেন দেখেন, আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে এই যে এখানে যে শিফটের সাথে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আলফা। আমরা প্রথম কাজ হচ্ছে এই আলফাতে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে আমাদের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের যে পার্টটুকু আছে এটার পাশে দেখেন একটা উপরে এক্স লেখা আছে। আলফাতে ক্লিক করার পর আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের এখানে এক্স উঠে পড়বে। তারপর এটার উপরে যদি আমাদের সূচক বা পাওয়ার দিতে হয় সেক্ষেত্রে এখানে দেখেন পাওয়ার আছে, আপনারা পাওয়ার দিবেন। আর যেহেতু এই সমীকরণে আমরা পাওয়ার নেই নাই, তাহলে এখানে জাস্ট আমরা লিখতে পারবো যে এক্স। তারপরে আছে হচ্ছে মাইনাস, তাহলে এই যে মাইনাসে ক্লিক করব। তারপরে এখানে আছে হচ্ছে কস, তারপরে আবার এই আলফাতে চেপে এখানে আমাদের এক্স এর চাপ দিলে আমাদের কস এক্স হয়ে গেছে। তারপরে আমাদের আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তো আমরা এখন সমীকরণটা আমাদের চলে আসছে। এখন এই সমীকরণের ফলাফলটাও সরাসরি আমি ক্যালকুলেটর থেকে বের করে ফেলতে পারবো। মানে এই ক্যালকুলেশন বা এই সমীকরণটার সঠিক আনসারটা কি হবে, ওই ফলাফলটা বের করার জন্য আমরা সরাসরি এখান থেকে লিখতে পারবো। তাহলে আমরা প্রথম কাজটুকু কি শিখলাম, এখানে সমীকরণ লেখার ক্ষেত্রে কি কি লিখতে হয়। প্রথম রেডিয়ান মোডে নিতে গেলে কি কি করতে হচ্ছিল, আমরা রেডিয়ান মোডেটা যদি আমরা বলি, প্রথমত করতে হচ্ছিল আমাদের কি শিফট, SHIFT, শিফটে চাপার পর আমাদের চাপতে হচ্ছে মডে, তারপরে মড থেকে হচ্ছে 4, এই 4-এ ক্লিক করলে আমাদের রেডিয়ান মোডে চলে যাবে। তো রেডিয়ান মোডের পর আমাদের সমীকরণ বসানোর জন্য আমাদের কি করতে হচ্ছে, আলফাতে ক্লিক করতে হচ্ছে, আলফা, PHA, আলফা। আলফার পর এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজ ব্র্যাকেটটা সেটার মধ্যে আমাদের ক্লিক করলে সেখান থেকে আমাদের কি পাইতেছি, এটার পরিবর্তে পাচ্ছি হচ্ছে আমাদের এক্স এর মান পাচ্ছি। তো এরকম ভাবে পরবর্তী বাকি মানগুলো আমরা বসাইতেছি। তো এখন এখান থেকে আমরা আনসারটা কিভাবে বের করব, এটা আনসারটা বের করার জন্য আমরা প্রথমে চাপবো হচ্ছে শিফট, শিফটের পরে হচ্ছে এই ক্যালকুলেট বা সলভ যে লেখাটা আছে এটার মধ্যে একবার ক্লিক করব, আবার শিফট এবং ক্যালকুলেটে ক্লিক করব। দুইবার এই কাজটুকু করার পর আবার ইজ ইকুয়াল টু বাটনে যদি ক্লিক করি তাহলে একটু সময় নিয়ে আমাদের এখানে ফলাফলটা চলে আসবে। দেখেন ফলাফলটা চলে আসছে। এই সমীকরণের এক্স এর মান হচ্ছে 0.739081, বা আপনারা যদি 3 গড় নেন তাহলে 3 গড় বলবেন, বা 4 গড় নিলে 4 গড় বলবেন। তাহলে এখানে যদি আমরা 4 গড় নেই তাহলে এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর মানটা আমরা কত পাইতেছি, এই সমীকরণের মধ্যে এক্স এর মানটা পাচ্ছি হচ্ছে 0.739, এখানে 08 ছিল, তার মানে আমরা এক বেশি এখানে আমরা 1 লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের এই সমীকরণের জন্য ফলাফল, এটাই হবে আমাদের আনসার। তো এই আনসারটা আমাদের সরাসরি প্রথমে বের করে ফেলছি। এখন এইটাকেই আমাদের বারবার ক্যালকুলেশন করে, মানে ইটারেশন পদ্ধতিটা মানে হচ্ছে, মানে এখানে যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির মূল কাজটুকু হচ্ছে আমাদের সম্ভাব্য এই মানটুকু বের করা। তো এই সম্ভাব্য মানটুকু বের করার জন্য আমরা প্রথমত এ এবং বি হিসাবে দুইটা মান নিব, যে মানগুলো হবে এই যে ফলাফলটা আছে এই ফলাফলটার আশেপাশে পূর্ণ সংখ্যা, বা এই ফলাফলটার আশেপাশের যে কোনো একটা মান। তো এটা যদি 0.739 হয় তাহলে এটার আশেপাশের একটা মান আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এটার যেহেতু এটা 0 পয়েন্ট সামথিং, তার মানে এটা 0 থেকে বড় আছে, আবার 1 থেকে কি আছে, ছোট আছে। তো এইরকম মানগুলা নিয়ে আমরা এখানে কাজগুলা করতে হবে। তো এই এফ অফ এক্স, এখানে এক্স এর মানটা হচ্ছে আমাদের কত, 0.7391। এখন আমরা এফ অফ এ হিসাবে এর মানটা যদি আমরা ধরি হচ্ছে 0, তাহলে এই 0 মানটা আমাদের এই সমীকরণে বসাবো। সমীকরণে বসাইলে আমরা একটা মান পাবো। আবার সেম এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এই বির পরিবর্তে আমরা ধরছি হচ্ছে 1, এই 1 মানটা যদি সমীকরণে বসাই তাহলে এখানে আমরা আরেকটা মান পাবো। তো এই মানগুলা কিভাবে বসাইতে হয় লক্ষ্য করবেন। দেখেন এখন এই সমীকরণ থেকে আমাদের যে কোনো একটা বাটনে যদি আমরা ক্লিক করি, যে সমীকরণটা তুলছিলাম সেই সমীকরণটা এখানে বেঁচে থাকবে, অথবা আপনারা আবার সমীকরণটা তুলবেন। তোলার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে ক্যালকুলেট, এই ক্যালকুলেটে আমরা ক্লিক করলে এখানে আমাদের লেখা আছে হচ্ছে এক্স হোয়াট, মানে এক্স এর মানটা কত নিবে সেটা বলতে বলছে। তো এক্স এর মানটা যদি আমরা যেহেতু 0 নিছি, আমরা 0-তে ক্লিক করে আমি ইজ ইকুয়াল টুতে ক্লিক করলে এই সমীকরণে 0 বসাইলে মান আসবে হচ্ছে -1, এটা আমাদের দেখাইতেছে। তো সরাসরি আমরা এখানে -1 লিখতে পারবো, মানে ক্যালকুলেটরে অলরেডি বলে দিছে। আবার সেম ক্যালকুলেট এখানে ক্লিক করে আবার বসাইতে বলছে এক্স এর মানটা কত নিতে চাচ্ছি এখন। তো এক্স এর মানটা যদি এখন আমরা 1 নেই তাহলে 1-এ ক্লিক করে ইকুয়াল টুতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখানে এক্স এই সমীকরণে 1 বসাইলে কত আসবে সেটা চলে আসছে।
এখানে 1 বসাইলে আসতেছে হচ্ছে 0.4596 এরকম একটা মান আমরা পাইছি। তো এই যে দুইটা মান আমরা পাইলাম এফ অফ এ এবং হচ্ছে এফ অফ বি এর মানগুলো আমরা পাইলাম। তো এই মানগুলোর যে ফলাফলগুলো আসছে এই ফলাফলগুলোর গুণফল যদি 0 অপেক্ষা ছোট না হয় তাহলে আমাদের এই মানগুলো নেওয়া হবে না বা নিতে আমরা পারবো না। তো এই যে বাইসেকশন, ফলস পদ্ধতি বা নিউটন র্যাপসন পদ্ধতি বা ইটারেশন, এই প্রত্যেকটা পদ্ধতির বেসিক রুলস হচ্ছে এফ অফ এ হিসাবে যে মানটা আমরা নেওয়ার পর সমীকরণে বসানোর পর যে ফলাফলটা পাবো সেটার সাথে আমরা গুণ করব হচ্ছে এফ অফ বি হিসাবে যে মানটা নিব, নেওয়ার পর সমীকরণে বসানোর পর যে মানটা পাবো, এই দুইটার গুণফল সর্বদা 0 অপেক্ষা ছোট হইতে হবে। এটা হচ্ছে 4টা কন্ডিশনের বা 4টা থিওরির বা 4টা মেথডেরই বেসিক রুলস। এই শর্তটা মানলেই আমরা ক্যালকুলেশনগুলো সলভ করতে পারবো, অন্যথায় পারবো না। তার মানে এখন এই যে এ এবং বি হিসাবে যে দুইটা মান আমরা নিলাম এই মানগুলা নেওয়াটা হচ্ছে খুবই জরুরি এবং এই মানগুলা কোন মানগুলা নিব সেটা বাছাই করাটাও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রথমেই বলছি যে সমীকরণটা যেটা থাকবে সেটার ফলাফল কিন্তু আমরা প্রথমে বের করে ফেলতে পারি ক্যালকুলেটর থেকে। ওইটা দেখে ওই সমীকরণ বা ওই ফলাফলের আশেপাশে পূর্ণ সংখ্যাটা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখন এটার মান আসছে হচ্ছে 0.73, তার মানে 0.73 এর আশেপাশে সবচেয়ে পূর্ণ সংখ্যা কত? 0 এবং 1। তার মানে যেটা ছোট আছে সেটা আমরা এ হিসাবে সেটার মানটা বসাইলাম এবং এটা থেকে বড় যে পূর্ণ সংখ্যা সেটা আমরা বি হিসাবে বসাইলাম। এখন আপনারা চাইলে এখানে দশমিকের মানগুলো নিতে পারতেন, মানে এই 0.75 যেহেতু আনসারটা আমাদের 0.739 এটা আসবে, তো এটার আশেপাশে আপনি যে কোনো মানই নিতে পারেন এ হিসাবে। তখন এটার থেকে ছোট যে কোনো মান, হয়তো আপনি 0.5 নিলেন বা এটার মান হিসেবে 0.9ও আপনারা নিতে পারেন, ভুল হবে না। তবে পূর্ণ সংখ্যা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত বা সেফ অপশন। তবে যে ফলাফলটা আসবে ওই ফলাফল থেকে ছোট একটা মান নেবেন আর একটা হচ্ছে বড় মান নেবেন। মান নেওয়ার পর আপনি অবশ্যই বসাবেন এই সমীকরণে, বসানোর পর তাদের গুণফলটা যেন 0 অপেক্ষা ছোট হয়। এখন গুণফলটা 0 অপেক্ষা ছোট হইতে গেলে অবশ্যই আরেকটা কন্ডিশন মানবে। কন্ডিশনটা কি? যে এই যে সমীকরণ, এই যে মানগুলো আপনি নিলেন, এই মানগুলা নিলে যেন একটার ফলাফল অবশ্যই মাইনাস আসে এবং আরেকটার ফলাফল অবশ্যই যেন প্লাস আসে। যদি দুইটাই মাইনাস আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার যদি দুইটাই প্লাস আসে তাহলে গুণ করলে সেটাও আমাদের প্লাস আসবে, মানে গুণফল আলটিমেটলি সেটা 1 থেকে বড় হয়ে যাবে, মানে 0 থেকে বড় হয়ে যাবে। তো এটা কখনোই করা যাবে না। এরকম মান দুইটাই আমাদের এখানে বাছাই করতে হবে, যে মানগুলা বসাইলে একটা মান অবশ্যই নেগেটিভ আসবে আর একটা মান অবশ্যই পজিটিভ আসবে। যদি দেখেন আপনি 0.5 বসানোর পর এখানে আপনার নেগেটিভ আসছে তাহলে এরপর একটা মাস্ট বি পজিটিভ আসতে হবে। যদি দেখেন এটা পজিটিভ আসছে তাহলে মাস্ট বি এরপরের যে মানটা আপনি নেবেন সেটা বসানোর পর যেন অবশ্যই সেটা আমাদের পজিটিভ আসে, বা এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে, বা প্রথমটা যদি পজিটিভ হয় তাহলে পরেরটা যেন নেগেটিভ হয়। এটা হচ্ছে ম্যান্ডেটরি বিষয়। তাহলে আমাদের বেশ কয়েকটা টপিক আমরা বুঝতে পারলাম যে ক্যালকুলেটরে কিভাবে মানগুলা বসাইতে হয়। বা এর থেকে যদি আমি আরেকটা সমীকরণ আপনাদের বসায় দেখাই যেগুলোর মধ্যে হয়তো বা সূচক টুচক থাকতে পারে, যেরকম আমি যদি একটা সমীকরণ লিখি এখানে যে মনে করেন x কিউব মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের সমীকরণ হিসাবে আমাদের কিছু মান আছে। তো এই মানটা আমরা কিভাবে বসাবো দেখেন, আমি এটাকে যদি আমি ক্যালকুলেটরে উঠায় দেখাই আপনাদেরকে, প্রথম কাজ হচ্ছে আমাদের আলফাতে ক্লিক করব, তারপরে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের এই পার্টটুকুতে, তাহলে আমাদের x চলে আসবে। তারপরে আমাদের কিউব দিতে হবে, যেহেতু কিউব ছিল তাই কিউব, এই যে এখানে কিউব আছে তাহলে শিফটে চাপার পর এখানে যদি আমি চাপ দিই তাহলে কিউব আসবে, তাহলে কিউব চলে আসছে। তারপরে ছিল হচ্ছে মাইনাস, আবার এই আলফাতে ক্লিক করব, এই এই ফার্স্ট ব্র্যাকেটের এই পার্টটাতে ক্লিক করলে আবার x চলে আসবে। তারপর এটার উপর যদি আমরা স্কোয়ার দিতে চাই তাহলে এই যে স্কোয়ারের বাটন আছে, স্কোয়ারের বাটনে চাপ দিলে স্কোয়ার চলে আসবে। যেহেতু এখানে স্কোয়ারের কাজ নাই এখানে আমরা স্কোয়ারটা দিব না, ওকে। তার পরবর্তীতে এখানে থাকে হচ্ছে -1। তো এই যে আমাদের সমীকরণটা লেখা হয়ে গেছে। আশা করি সমীকরণটা সবাই লিখতে পারবেন। তো এই সমীকরণের ফলাফলটা কিভাবে বের করবেন, আবার ফলাফলটা কিভাবে বার করতে হবে, শিফট ক্যালকুলেট, আবার শিফট আবার ক্যালকুলেট, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু বাটনে ক্লিক করলে একটু সময় নিয়ে আপনার এই সমীকরণের আনসারটা চলে আসবে।
এই সমীকরণে আনসারটা কত আসছে 1.32। তো এই ক্ষেত্রে আপনার ওই এ এবং বি হিসাবে কি মানটুকু নেবেন, যেহেতু 1.32 আসছে তাহলে 1.32 এর আশেপাশের সবচেয়ে কাছে পূর্ণ সংখ্যাগুলো কি কি আছে, একটা আছে হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো 1 এবং 2 এর মধ্যে আমাদের এই মানটা বিদ্যমান থাকবে। তারপরে সেখানে ক্যালকুলেশন করতে 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 আমরা এই সমীকরণে বা এই ফলাফলের কাছাকাছি সম্ভাব্য মানগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। এটাই হচ্ছে মূলত এই অধ্যায়ের প্রত্যেকটা বেসিক ক্লাসের বা এই প্রত্যেকটা মেথডেরই মূল কাজ। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। মূলত ক্যালকুলেটরের ব্যবহারটা বোঝানোটাই মূল কাজ ছিল। ক্যালকুলেটরটা কিভাবে ব্যবহার করতে হয় এটা বুঝতে পারলে আশা করি প্রত্যেকটা পরবর্তীতে যখন আমরা ব্যাখ্যা করে আরও এক্সাম্পলগুলো সলভ করব তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে। তো এই ছিল আজকের বেসিক ক্লাস। আশা করি আপনারা বেসিক ক্লাসটুকু বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের যে মেথডগুলো আছে এই মেথডগুলোর এক্সাম্পল সলভগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।